ভালোবাসা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা রয়েছে। সে বলেছিল যে তুমি যদি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও, যদি সে তোমার হয় তবে সে ঠিকই তোমার কাছে ফিরে আসবে, আর যদি সে তোমার কাছে ফিরে না আসে তবে সে কোনো দিনও তোমার ছিল না। ভালোবাসার মানে কাউকে জয় করা নয়, ভালোবাসার মানে নিজের কাছে হেরে যাওয়া। পৃথিবীতে যদি অন্ধকারের অস্তিত্ব না থাকতো তবে হয়তো আমরা আলোর মূল্যটি বুঝতে পারতাম না। ঠিক একইভাবে আমাদের জীবনে যদি দুঃখ না থাকতো তবে আমরা হয়তো কোনো দিনও ভালোবাসার মানে বুঝতে পারতাম না। বলছিলাম কোরিয়ান একটি রোম্যান্টিক মুভির কথা, যার নাম অন ইওর ওয়েডিং ডে। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি ছেলে খেলার মাঝখানে ভাবছিল যে ভালোবাসার শক্তি অপরিসীম, যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। আর তখন আমরা দেখতে পাই তার গার্লফ্রেন্ড ওখানে আসে এবং সে তাকে কিস করতে চায়। তবে এটা শুধুমাত্র তার কল্পনা ছিল। রিয়েল লাইফে সে একজন হাই স্কুলের ফিজিক্যাল টিচার, আর তার নাম ওয়ন। তো আমি এখন থেকে একে ইয়ন বলে ডাকবো। ক্লাস শেষে সে তার ডেস্কের ওপরে একটি চিঠি দেখতে পায়। চিঠিটি তাকে সিয়ংহি নামের একটি মেয়ে পাঠিয়েছে, যেটা দেখে সে বলে যে কখনো ভাবতে পারিনি যে তুমি আমায় এখনো মনে রাখবে। এরপরে স্টোরি চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা 2005 সালের একটি সিন দেখতে পাই, যেখানে আমাদের মুভির মেন লিড উইয়াং ছিল খুবই ফাজিল প্রকৃতির একটি ছেলে। সে সব সময় মারামারি করতে থাকতো। এ কারণে স্কুলের হেড টিচার বিরক্ত হয়ে তাকে লাইব্রেরিতে নিয়ে পানিশমেন্ট দিতে থাকে। তখনই তার সামনে দিয়ে একটি মেয়ে যায়, যাকে দেখে ইয়ং একদম মুগ্ধ হয়ে যায়। কিছুক্ষণের জন্য সে ভুলেই গিয়েছিল যে স্যার তাকে মারছে। মেয়েটির নাম সিয়ংহি। সেই স্কুলে নতুন অ্যাডমিশন নেওয়ার জন্য এসেছে। মেয়েটির রেজাল্ট দেখে ম্যাম বলে যে তুমি তো অনেক ভালো একটি স্টুডেন্ট। আর এরপরে ম্যাম যখন ওখান থেকে চলে যায় তখন ইয়ং সিয়ংহির কাছে আসে আর বলে তোমার যদি কখনো কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, তোমার জন্য আমার সাহায্যের দরজা সবসময় খোলা থাকবে। ইয়ংহি সিয়ংয়ের দিকে তাকায় আর বলে যে তোমার প্যান্ট ছিঁড়ে গিয়েছে, আগে নিজের দরজা সামলাও। এটা শুনে ইয়ং লজ্জায় ওখান থেকে চলে যায়। স্কুলে নতুন সুন্দরী মেয়ে ভর্তি হয়েছে এটা দেখে স্কুলের অনেক ছেলেপেলেরাই তাকে পটানোর চেষ্টা করতে থাকে। তবে এতে সিয়ংহি অনেক বেশি বিরক্ত হয়ে যায়। ক্লাস থেকে বেরিয়ে সিয়ংহি যখন ক্যাম্পাসে হাঁটছিল তখন ইয়ং তাকে দেখে তার পিছু পিছু যেতে থাকে। সিয়ংহি তাকে দেখে বলে চলো আমরা ক্লাস ফাঁকি দিয়ে বাইরে থেকে ঘুরে আসি। এটা শুনে ইয়ং একটু ঘাবড়ে যায়, কারণ সে কখনোই কোনো মেয়ের সাথে স্কুল ফাঁকি দিয়ে বাইরে ঘুরতে যায়নি। তারা দুজন স্কুলের দেয়ালের ওপর দিয়ে স্কুলের বাইরে চলে আসে এবং তারা দুজন একটি দোকানে স্পাইসি স্ট্রিট ফুড খায়। এরপরে আমরা দেখতে পাই ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে আসে আর তারা দুজন এখন যার যার বাসার দিকে যাচ্ছিল। যাওয়ার পথে ইয়ং এর মনে হয় এখন হয়তো সিয়ংহি তাকে ডেট করবে। আর এটা যখন সিয়ংহি জানতে পারে তখন সিয়ংহি ইয়ং এর গালে ঠেসে একটা চর মারে। চর খাওয়ার পরে ইয়ং এর অবস্থা দেখে সিয়ংহি হাসতে থাকে আর বলে আমি এখানে নতুন, তেমন কাউকে চিনিও না, আর স্কুলের সব ছেলেরা আমাকে প্রচন্ড বিরক্ত করছিল, যার কারণেই আমি তোমার সাথে ঘুরতে এসেছি। তো এটা অন্যভাবে নেওয়ার কিছুই নেই। এর পরের দিন আমরা দেখতে পাই স্কুলের সব থেকে সিনিয়র ছেলেটি সিয়ংহিকে ইমপ্রেস করার জন্য বড় একটি টেডি বিয়ার নিয়ে বসে থাকে। দূর থেকে সে এটা দেখার পরে সে আর ক্লাসে যায় না এবং একাই ক্লাস ফাঁকি দেওয়ার জন্য দেওয়াল পার হওয়ার চেষ্টা করতে থাকে। আর ভুলবশত তার পা ফসকে সে যখন পড়ে যেতে নেয় তখনই তাকে ইয়ং ধরে ফেলে। এরপরে তারা প্রতিদিনের মতো আবারও ঘুরতে বেরোয়। তবে রাস্তায় তাদের দুজনকে ক্লাসের সিনিয়র দেখে ফেলে এবং ইয়নকে হুমকি দিতে শুরু করে। তবে তখনই সিয়ংহি বলে যে আমরা দুজন রিলেশনশিপে রয়েছি, তাই আমাদেরকে দয়া করে ডিস্টার্ব করবেন না। এই কথা শুনে ওই সিনিয়র ওখান থেকে চলে যায়। তবে এইদিকে ইয়নের মনে লাড্ডু ফুটছিল, কারণ সে কখনো ভাবতেই পারেনি যে সিয়ংহি এই কথা বলে উঠবে। সিয়ংহি তখন তাকে দিয়ে প্রমিস করায়
যে স্কুলে তারা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে থাকবে, এতে করে অন্য ছেলেরা তাকে একটু কম জ্বালাতন করবে। আর স্কুলে যাতে ইয়ন আর কখনো মারামারি না করে, প্রতিদিনের মতো তারা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল। তখন সিয়ং হি ইয়ংকে বলে, তুমি পড়াশোনায় একদমই মনোযোগী নয়, তুমি কি তোমার ফিউচার নিয়ে একটুও চিন্তা করো না, নাকি তোমার বাবা অনেক বড় লোক, তোমার ভালো করে পড়া উচিত। সিয়ং হির মনে ইয়ং এর জন্য এত কেয়ার দেখে তার অনুভূতিও চেঞ্জ হতে থাকে। তবে সে অবস্থায় একজন ক্লাস টিচার তাদেরকে দেখে ফেলে, আর তারা দুজন ওই ক্লাস টিচারকে দেখে ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। আর এই প্রথমবার সিয়ং হি ইয়ং এর হাত ধরে রাস্তায় দৌড়াচ্ছিল। তার মনে যেন নতুন এক ভালো লাগা কাজ করতে শুরু করে। এই যাত্রায় তারা ওই টিচারের হাত থেকে বেঁচে যায়। তাদের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তবে হঠাৎ একদিন ওই ক্লাসের সিনিয়র এসে ইয়ংকে মারতে থাকে। তবে ইয়ং সিয়ং হিকে দেওয়া প্রমিস রাখে, আর সে তাদের সাথে মারামারি করে না। সিয়ং হি যখন দেখতে পায় যে তার কারণে ইয়ং মার খাচ্ছে, তখন তার অনেক খারাপ লাগে। এরপরে তারা দুজন একটি রেস্টুরেন্টে খাবার খাওয়ার পরে সিয়ং হিকে ইয়ং তার বাসায় পৌঁছে দিতে যাচ্ছিল। তবে রাস্তায় সিয়ং হি তার বাবাকে বাসায় ফিরতে দেখে ইয়ংকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। এতে ইয়ং এর একটু খারাপ লাগে। পরদিন আমরা দেখতে পাই স্কুলে সিয়ং হির মন অনেক খারাপ ছিল। ইয়ং অনেক চেষ্টা করার পরেও সিয়ং হির মন খারাপের কারণ জানতে ব্যর্থ হওয়ার পরে ইয়ং তার বন্ধুদেরকে নিয়ে স্কুলের অ্যানাউন্সমেন্ট রুমে যায় এবং রুমের দরজাটি লক করে সিয়ং হির পছন্দের গানটি গাইতে শুরু করে। আর তার এরকম পাগলামো দেখে সিয়ং হি না হেসে পারে না। স্কুল শেষ হওয়ার পরে তারা সমুদ্রের পাড়ে বসে বেশ ভালো একটা সময় কাটাচ্ছিল। তখন ইয়ং সিয়ং হিকে একটি গিফট দেয়, আর সিয়ং হি ইয়ং এর হাতে একটি ছবি এঁকে দেওয়ার পরে ইয়ং সিয়ং হিকে কিস করে। এর পরের দিন ইয়ং যখন স্কুলে আসে, তখন সে সিয়ং হিকে কোথাও খুঁজে পায় না। সে তাকে কল করে, তবে সিয়ং হি তার কলটি রিসিভ করে না, আর এজন্য সে তার বাসায় চলে যায়। তবে সে তার বাসায় গিয়ে দেখতে পায় সিয়ং হির বাবা মাতাল অবস্থায় ঘরের সবকিছু ভাঙচুর করছে। তখন ইয়ং সিয়ং হিকে কিছু না বলেই ওখান থেকে চলে আসে। পরের দিন আমরা দেখতে পাই ইয়ং মন খারাপ করে বসেছিল। তখনই সিয়ং হি তাকে কল করে আর বলে, আমার বাবা মদ না খেতে পেলে প্রায়ই এরকম ঘরে ভাঙচুর করে, এমনকি আমাদের ওপর অত্যাচারও করে। তার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমি এবং আমার মা বাসা থেকে পালিয়েছি। তবে এইবার সে অনেক তাড়াতাড়ি আমাদেরকে খুঁজে পেয়ে গিয়েছে, তাই আমরা এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যাব। তুমি অনেক ভালো একটি ছেলে, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখব। এই বলে সে কলটি কেটে দেয় আর সে তার মায়ের সাথে চলে যায়। এরপর ইয়ং এর সাথে সিয়ং হির আর কখনো দেখা হয়নি। কলেজ শেষ হওয়ার পরে পড়ালেখায় তার তেমন ইন্টারেস্ট না থাকায় সে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করেনি। সে একটি পার্ট টাইম জব করছিল। তবে একদিন তার একটি বন্ধু তাকে ইয়নবো ভার্সিটির কিছু সুন্দরী মেয়েদের ম্যাগাজিন দেয়, আর ওই ম্যাগাজিনে হঠাৎ করে ইয়ং সিয়ং হিকে দেখতে পায়। আর সিয়ং হিকে দেখার পরে তার যেন ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য নতুন করে ইচ্ছা জেগে ওঠে। এরপরের সিনে আমরা দেখতে পাই সে তার ফিজিক্সের ওপর 2 মাস অনেক কড়া ট্রেনিং করে, আর তার ফিটনেস ভালো থাকায় সে ওই ভার্সিটির শারীরিক কোঠায় চান্স পেয়ে যায়। ভার্সিটিতে যাওয়ার পরেই সে সিয়ং হিকে খুঁজতে থাকে, তবে সে সিয়ং হিকে কোথাও খুঁজে পায় না। তখনই তার মনে পড়ে সিয়ং হির স্পাইসি খাবার খুব পছন্দ, আর এজন্য সে সিয়ং হিকে বাইরে খুঁজতে যায়। আর অনেক খোঁজাখুঁজির পরে সে সিয়ং হিকে দেখতে পায়, আর সিয়ং হি তাকে দেখার পরে তার কাছে ছুটে আসে এবং তাকে জড়িয়ে ধরে। তবে সিয়ং হি তখন তাকে দূর থেকে বলে যে তুমি এখানে কি করছো। আসলে এসব কিছুই তার ভাবনা ছিল। ইয়ং তাকে সবকিছু বলে, আর বর্তমানে সিয়ং হি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে, আর তারা একই ম্যাচে থাকতে শুরু করে। আর সিয়ং হির বাকি বন্ধুদের সাথে ইয়ং এর খুব ভালো একটি সম্পর্ক হয়ে যায়। তখন সিয়ং হি ইয়ংকে বাইরে ডাকে আর বলে
যে আমার একটি বয়ফ্রেন্ড রয়েছে যার নাম জিউন। আর এটা শুনে ইয়ং এর মন একদম ভেঙে যায় আর দুঃখ কষ্ট নিয়ে সে মদ্যপান করতে শুরু করে। তখন তার একজন রুমমেট তাকে বলে, সিয়ং হির বয়ফ্রেন্ড থাকায় তোমার ভালো হয়েছে, কারণ সিয়ং হি যদি সিঙ্গেল থাকতো তবে তার পিছনে অনেকগুলো ছেলে ঘুরঘুর করত আর তখন তোমার পথে অনেক বাধা হয়ে দাঁড়াতো। তবে সে যেহেতু একটি রিলেশনে রয়েছে তো তোমার পথে এখন কেবলমাত্র একটি কাঁটা রয়েছে। এর পরের দিনে আমরা দেখতে পাই ইয়ং সিয়ং হির বয়ফ্রেন্ড জিউনের টিম জয়েন করে, যাতে সে সিয়ং হি এবং জিউনের মাঝখানে একটি ঝামেলা বাঁধাতে পারে। এর পরের দিনে আমরা দেখতে পাই ইয়ং তার বন্ধুদেরকে নিয়ে অ্যাডাল্ট ফিল্ম দেখতে শুরু করে আর তখনই ওখানে পুলিশ চলে আসে এবং ইয়ংকে ধরে নিয়ে চলে যায়। পুলিশ স্টেশনে যাওয়ার পরে আমরা দেখতে পাই ইয়ং এর সাথে সাথে সিয়ন হিকেও পুলিশ ধরে নিয়ে এসেছিল। তো তখন ইয়ং সিয়ন হির কাছে ক্ষমা চায় আর বলে, অশ্লীল ছবি কেনার অপরাধে আমাকে ধরে আনা হয়েছে। আর এটা শোনার পরে সিয়ং হি ইয়ংকে পুলিশ স্টেশনের মধ্যে বসে পুলিশের সামনেই মারতে শুরু করে। আর এই জন্য পুলিশ তাদের দুজনকে আলাদা দুটো সেলের মধ্যে রেখে দেয়। আসলে পুলিশ একটি সিসিটিভির ফুটেজের মধ্যে তাদের দুজনকে একটি বৃদ্ধ লোকের সাথে কথা বলতে দেখেছিল আর ওই বৃদ্ধ লোকটি তাদের সাথে কথা বলার আগেই একটি দোকান থেকে চুরি করে এসেছিল। আর এগুলো জানার পরে তারা দুজন জেলের মধ্যে বসেই হাসতে শুরু করে। তখন ইয়ং সিয়ন হিকে জিজ্ঞাসা করে যে সে জিউনকে কেন ভালোবাসে। তখন সিয়ন হি বলে যে কলেজ অ্যাডমিশনের দিন আমার সাথে জিউনের ধাক্কা লেগেছিল আর মাত্র 3 সেকেন্ডেই আমি তার প্রেমে পড়ে যাই। এরপরে ওই বৃদ্ধ লোকটি চুরির অপরাধে ধরা পড়ে যাওয়ায় তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়। এর বেশ কিছুদিন পরে আমরা ইয়ংকে দেখতে পাই যে তার হাতে একটি ফুলের তোড়া নিয়ে বাসায় ফিরছিল, কারণ আজকে সিয়ন হির জন্মদিন ছিল। এইদিকে আমরা দেখতে পাই সিয়ন হি তার বয়ফ্রেন্ড জিউনের সাথে ছিল। জিউন তাকে তার বার্থডে গিফট হিসেবে একটি নেকলেস গিফট করে। দূর থেকে ইয়ং এটা দেখতে পায় আর সে জিউনের গাড়ির ওপর একটি পাথর নিক্ষেপ করে দৌড়ে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই ইয়ং সিয়ং হির ওপর অনেক মন খারাপ করে বসেছিল আর তার মন ভালো করার জন্য সিয়ং হি তার নিজের হাতে একটি ড্রেস তাকে বানিয়ে দেয়। এর বেশ কিছুদিন পরে তাদের কলেজের একটি ম্যাচ ছিল, যেখানে জিউন ইয়ংকে বলে যে আমি সিয়ং হির সাথে বাজি লেগেছি যে এই ম্যাচটি যদি আমরা জিততে পারি তবে আমি ওকে ইউরোপ নিয়ে যাব। আর এটা যখন ইয়ং সিয়ং হিকে বলে তখন সিয়ং হি উল্টো তাকে কিছু কথা শুনিয়ে দেয়, যার কারণে তার মনটি খুব খারাপ হয়ে যায়। ম্যাচটি শুরু হওয়ার পরে আমরা দেখতে পাই ইয়ং এর টিমটি হেরে যাচ্ছিল, তবে লাস্ট 3 সেকেন্ডের সময় ইয়ং ওই ম্যাচটিকে জিতিয়ে ফেলে এবং সোজা জিউনের কাছে গিয়ে তার নাকে একটা ঘুষি মারে। আর এই ঘটনার কারণে তাদের সম্পর্ক আর আগের মতো নেই, তারা একে অপরের সাথে আর কথা বলে না। আর এভাবেই দেখতে দেখতে তাদের ভার্সিটি লাইফ শেষ হয়ে যায়। ইয়ং বর্তমানে একটি মেয়ের সাথে রিলেশনশিপে রয়েছে। এর পাশাপাশি সে একজন জিম ট্রেনার হিসেবেও কাজ করছে। একদিন রাস্তায় সে যখন তার ইনস্টিটিউটের পোস্টারগুলো বিতরণ করছিল তখন হঠাৎ করেই সে সিয়ং হিকে দেখতে পায় এবং সে তার পিছু করে জানতে পারে যে সিয়ং হি এখন ফ্যাশন ডিজাইনিং বাদ দিয়ে মডেলিং শুরু করেছে। এরপরে তারা একটি রেস্টুরেন্টে বসে কথা বলছিল। তখন ইয়ং সিয়ং হিকে জিজ্ঞাসা করে যে এখনো কি তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। তখন সিয়ং হি বলে যে জীবনে চলার পথে আমার অনেকগুলো ছেলের সাথে কথা হয়েছে, তবে এদের মধ্যে কাউকেই আমার যোগ্য বলে মনে হয়নি। এরপরে ইয়ন মাঝে মধ্যেই সিয়ং হির শুটিং দেখতে আসতো। একদিন ইয়ং সিয়ং হিকে তার শুটিং প্লেসে ড্রপ করতে যাচ্ছিল, তবে মাঝপথে ডিরেক্টর তাকে কল করে বলে যে তাকে আর আসতে হবে না, তার জায়গায় অন্য একজনকে সিলেক্ট করে নেওয়া হয়েছে। এ কারণে সিয়ং এর মনটি একটু খারাপ হয়ে যায়, তবে ইয়ং তাকে খুব সুন্দর একটি জায়গায় নিয়ে যায় আর সেখানে তাদের মধ্যে বেশ রোমান্টিক একটি সিন আমরা দেখতে পাই। সিয়ং হিকে বাসায় পৌঁছে দেওয়ার পরে ইয়ং তাকে বলে সব সময় তোমার এবং আমার মাঝখানে একটি বাধা থাকতো, কলেজে বসে জিউন ছিল আর এখন আমার গার্লফ্রেন্ড। এর সাথেই ইয়ং তাকে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি আমায় ভালোবাসো? এর উত্তরে সিয়ং হি বলে যে আমি সবসময় তোমাকে আমার খুব ভালো একটি বন্ধুর নজরে দেখেছি। এটা শুনে ইয়ং এর মনটি একটু খারাপ হয়
এর কিছুদিন পরে আমরা দেখতে পাই ইয়ং তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নেয়। এইদিকে সিয়ং হির মডেলিং শেষ হওয়ার পরে ইয়ং তাকে বলে যে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছি। তখন সিয়ং হি তাকে বলে যে আমি অলরেডি তোমায় বলেছিলাম যে আমি তোমায় ভালোবাসার দৃষ্টিতে কখনোই দেখিনি। তখন ইয়ং বলে যে কোরিয়ায় প্রায় অর্ধেক মানুষ সিঙ্গেল, এর মধ্যে 10 লক্ষেরও বেশি তোমার বয়সী মেয়ে রয়েছে, তাও আমি শুধুমাত্র তোমাকেই চাই কারণ আমি তোমায় ভালোবাসি। এটা শুনে সিয়ং হি ওখান থেকে চলে যেতে নেয়। তবে তখনই ওপর থেকে একটি বিলবোর্ড তার ওপর পড়তে যাচ্ছিল, তবে ঠিক সেই মুহূর্তে ইয়ং তাকে বাঁচিয়ে নেয়। তবে বিলবোর্ডটি ইয়ংয়ের ওপরে পড়ায় সে অজ্ঞান হয়ে যায়। হসপিটালে যাওয়ার পরে সিয়ং হি ইয়ংকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে কেন বাঁচালে, কালকে তো তোমার ফিটনেস এক্সাম ছিল। তো তখন ইয়ং বলে যে আমি তোমার জন্য সবকিছুই করতে পারি, আর এই ফিটনেস এক্সাম এটা আমি না হয় সামনের বছর দিয়ে দিব। সিয়ং হির মনে ইয়ং এর জন্য ভালোবাসা জেগে ওঠে, আর এরপরে তারা আবার একত্রিত হয়ে যায়। এভাবে তাদের সম্পর্কটি বেশ ভালোই কাটছিল। ভালোবাসার পাশাপাশি তারা তাদের ক্যারিয়ারেও সফলতা অর্জন করে। হঠাৎ একদিন সিয়ং হি ইয়ংকে জানায় যে তার বেলজিয়াম যাওয়ার জন্য অফার এসেছে। ইয়ং তার কাছে জানতে চায় যে কতদিনের জন্য। এর উত্তরে সিয়ং হি বলে 2 থেকে 3 বছরের জন্য। ইয়ং তাকে যেতে বলে, তবে সিয়ং হি তাকে জিজ্ঞাসা করে যে আমি যে চলে যাব তোমার কি কষ্ট হবে না। তবে এর উত্তরে ইয়ং কিছুই বলে না। এর কিছুদিন পরে ইয়ং এর দাদা মারা যায়। তখন ইয়ং তার এক বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলছিল। সে তাকে বলছিল যে সিয়ং হিকে আমি ওই দিন কেন বাঁচিয়েছিলাম, ওই দিন যদি ওর সাথে আমার দেখা না হতো তবে হয়তো এখন আমি এক্সামটি দিতে পারতাম, আর এই কারণে হয়তো ভবিষ্যতে আমি ফস্তাবো। ইয়ং যখন তার বন্ধুর সাথে এসব কথা বলছিল তখন সিয়ং হি পিছন থেকে এগুলো শুনে নেয়। ইয়ং এর মুখে এই কথা শুনে সিয়ং হির মন পুরোপুরিভাবে ভেঙে যায়। তখন সিয়ং হি ইয়ংকে বলে আমি কি ওই দিন তোমাকে আমাকে বাঁচাতে বলেছিলাম, নাকি বলেছিলাম কখনো আমাকে খুঁজে বের করতে? আমি আমাদের এই সম্পর্কটি বন্ধুত্বের মাঝেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিলাম, তবে তুমি আমার লাইফে এসে আমায় এমনটা অনুভব করিয়েছো যে তুমি আমার জন্য পারফেক্ট একজন মানুষ। আর এই কারণে আমি শতবার চাওয়া সত্ত্বেও নিজের অনুভূতিকে লুকিয়ে রাখতে পারিনি। জানো ইয়ং, আমার বাবার দ্বারা যখন কিছু ভুল হয়ে যেত তখন সে তার জন্য আমার মাকে দোষারোপ করত, আর আজ তুমিও আমার বাবার মতোই করলে। সিয়ং হি ওখান থেকে চলে যাওয়ার পরে তাদের মাঝখানে তেমন একটা যোগাযোগ হয় না। হঠাৎ একদিন সিয়ং হির সাথে ইয়ং দেখা করে আর বলে যে আমার স্কুলের জবটি হয়ে গিয়েছে। সিয়ং হি তাকে শুভেচ্ছা জানানোর সাথে বলে যে আমি কিছুদিনের মধ্যেই বেলজিয়াম চলে যাচ্ছি। ইয়ং তখন বলে তুমি চিন্তা করবে না, আমাদের 3 বছর পর তো আবার দেখা হচ্ছে। তবে সিয়ং হি বলে যে না, আমাদের আর হয়তো কখনো দেখা হবে না, আমরা আর কখনো এক হতে পারবো না। ইয়ং একটু অবাক হয়ে তাকে প্রশ্ন করে যে তুমি এমনটা কেন বলছো? এর উত্তরে সিয়ং হি বলে আমি কখনোই তোমার ব্যর্থতার কারণ হতে চাই না। এই কথা শুনে ইয়ং প্রচণ্ড কষ্ট পায়, তবে তার কিছু বলার এবং করার ক্ষমতা ছিল না। এরপরে বেশ কয়েক বছর কেটে যায়। সিয়ং হি যখন দেশে ফিরে আসে তখন ইয়ং তার সাথে দেখা করে। সিয়ং হি তাকে বলে যে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এটা শুনে ইয়ং মনে মনে অনেক কষ্ট পেলেও সে সেটা প্রকাশ করে না, আর বলে যে বেশ ভালো কথা, তবে আমাকে তোমার বিয়েতে ইনভাইট করবে কিন্তু। এরপরে সিন আসে প্রেজেন্টে, যেখানে আমরা সিয়ং হির বিয়ের ইনভিটেশন কার্ড দেখতে পাই। ইয়ং তার ভালোবাসার মানুষটিকে হারানোর দুঃখে তার বন্ধুদের সাথে ড্রিঙ্কস করতে থাকে। এরপরে সে তার বন্ধুদের সাথে সিয়ং হিকে শেষবারের মতো দেখার জন্য যায়। তার বন্ধুরা ইয়ংকে সিয়ং হির সাথে দেখা করার সুযোগ করে দেয়। ইয়ং সিয়ং হির রুমে ঢোকার পরে সিয়ং হিকে ওয়েডিং ড্রেস পরা অবস্থায় দেখতে পায়। তাকে দেখে ইয়ং একদম মুগ্ধ হয়ে যায়। ইয়ং সিয়ং হির কাছে গিয়ে বলে তুমি আমার জীবনে এসে আমাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছো। আজ আমি যেখানে রয়েছি সেখানে হয়তো তোমাকে ছাড়া কখনোই পৌঁছাতে পারতাম না। আমি কখনো ভবিষ্যতের কথা ভাবিনি, তাই তোমার সাথে কাটানো বর্তমানগুলোকে নষ্ট করেছিলাম। তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছিলাম যে আসলে তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আমি তোমার হাসিতে ভরা এবং কান্নায় ভেঙে পড়া মুখ দেখেছি, তবে সেই মুখ আজ আর আমার হবে না। তাই আমি শেষবারের মতো
সেই মুখখানা দেখতে এসেছি। আমরা যখন একসাথে ছিলাম তখন কিছুদিন ভালো কেটেছে, কিছুদিন খারাপ কেটেছে। দিনগুলো খারাপ কাটার কারণেই তোমার সাথে কাটানো ভালো দিনগুলোর মূল্য আমি বুঝতে পেরেছিলাম। ঠিক একইভাবে এখন আমি উপলব্ধি করতে পারছি যে আমি কি হারিয়েছি। আমি যদি আরেকটু আগে এসব কিছু বুঝতে পারতাম তবে হয়তো আজকে আমাদের ভালোবাসাটি একটি পবিত্র রূপ নিত। এই বলে ইয়ং যখন ওখান থেকে চলে যেতে নেয় তখন সিয়ংহি বলে, তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার কাছে একটি নতুন অধ্যায়ের মতো। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমার সাথে কাটানো একটি মুহূর্তের কথাও ভুলতে পারবো না। আমি যখনই বিপদে থাকতাম তখনই তুমি আমার পাশে এসে দাঁড়াতে। আমি ভুল পথে গেলে তুমি আমাকে বাধা দিতে। তবে আজ আমি বুঝতে পারছি যে তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। আমার জীবনে হয়তো অনেক খুশির মুহূর্ত আসবে, তবে আমার তখন অনেক বেশি কষ্ট লাগবে, কারণ ওই মুহূর্তগুলো আমি তোমাকে পাশে পাবো না। এই বলে তারা একে অপরের সাথে হাত মিলায় আর দুইজন তাদের জীবনের নতুন এক অধ্যায়ে চলে যায়। এই মুভিটি ভালোবাসাকে নতুন একটি রূপ দিয়েছে, বুঝিয়েছে যে ভালোবাসা মানে কোনো কিছু অর্জন করা নয়। সবার জীবনেই এমন একজন ভালোবাসার মানুষ আসে যাকে আমরা আঁকড়ে ধরতে চাই, তবে বিভিন্ন কারণে আমাদের ভালোবাসাটি পরিপূর্ণতা পায় না। তো এই ছিল এই মুভির গল্প। তো মুভিটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে তবে একটি ডিসলাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে।